কয়েকদিন ধরে একটা বক্তব্য খুব মোটামুটি ভাইরাল, এটা নিয়ে খুব আলোচনা চলছে। বক্তব্যটা বিনিয়ামিন নামের একজন লোকের, তিনি সম্ভবত গণ অধিকার পরিষদের নেতা বা ছাত্র অধিকার, মানে মোট কথা হচ্ছে জামাত বিরোধী একজন লিডার। তো তার আরো কিছু পরিচয় আছে। তিনি আহ, মিয়া গোলাম পরোয়ার, অর্থাৎ জামাতের যিনি সেক্রেটারি জেনারেল, তার ভাগ্নি জামাই বলেও আমরা নেটিজেনদের মাঝ থেকে তথ্য পাচ্ছি। তো তার একটা কথা আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে সে বলতেছে যে জামাত নিজেদের মধ্যে একটা সমাজ ব্যবস্থা বা একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে রেখেছে, যেখানে জামাত শিবিরের লোকেরাই শুধু তাদের ফ্যাসিলিটিগুলো পাবে কিংবা সুরক্ষাটা পাবে, অন্য কেউ নয়। তো তার বক্তব্য হচ্ছে এটা আওয়ামী লীগের কালচার। তো এটা উচিত হচ্ছে যে সকলকে তাদের যেন নাগরিক মনে করে, তো সকলকে সমান চোখে দেখে, নাগরিক মনে করে, এটা হচ্ছে তার বলার উদ্দেশ্য। তো এখন বিষয়টা হচ্ছে বিনিয়ামিন মোল্লার আসলে যে দুটো জিনিস বোঝা উচিত। একটা হচ্ছে জামাত শিবির একটি সংগঠন, তো সংগঠনের সকল নিয়ম কানুন যেমন সংগঠনের ব্যক্তিদের জন্যই প্রযোজ্য, শাস্তিমূলক ব্যবস্থা যেমন সাংগঠনিক ব্যক্তিদের জন্য বা সংগঠনভুক্ত লোকদের জন্য প্রযোজ্য, তেমনি সংগঠনের সুযোগ সুবিধাগুলো তাদের জন্যই প্রযোজ্য থাকবে। খুব স্বাভাবিক জিনিস। আপনি যে ক্যাটাগরির, আপনি সে ক্যাটাগরির সুযোগ সুবিধা পাবেন। আপনি যদি অন্য ক্যাটাগরির হন, মনে করেন জাতীয় সংসদ ভবনে কি আপনি সর্বসাধারণের প্রবেশ প্রসিদ্ধ মানে জায়েজ করতে পারবেন? পারবেন না। জাতীয় সংসদ ভবনে বিশেষ সাধারণ, একেবারে অতি সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। যত বড় এরিয়া আছে পুরো এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। ভিআইপি রোডে ভিআইপি গাড়িগুলো চলবে, খুব স্বাভাবিক। তো জামাত নিজেদের জন্য একটি সমাজ ব্যবস্থা তৈরি করে রেখেছে, শিবির তাদের জন্য একটি নিজস্ব পরিমণ্ডল তৈরি করে রেখেছে, একটি সংগঠন। এখানে আপনি চাইলেই যে শিবিরের সাথী সমাবেশে যোগ দিবেন পারবেন না, আপনি চাইলে শিবিরের সদস্য সম্মেলনে যোগ দিবেন তা পারবেন না, আপনাকে সদস্য হইতে হবে, তারপরে যোগ দিতে হবে। আপনি চাইলেই যে শিবিরের বা শিবির থেকে যে ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো কিছু আছে সাধারণ শিক্ষার্থীদের জন্য, সেগুলো আপনি পাবেন, আর কিছু আছে সংগঠনের ভেতরের লোকদের জন্য, সেগুলো আপনি পাবেন না। খুব স্বাভাবিক। আপনি যদি একটা সমিতি করেন, ইভেন আপনি আপনার পিতার কথাই ভাবেন, আপনার পিতা কি আপনার জন্য যেটা করবে, আপনার জন্য যে খরচটা করবে, আপনার চাচাতো ভাইয়ের জন্য কি একই খরচ করবে? করবে না, যতই ভালোবাসুক। তো বিষয়টা হয়ে গেছে যে এই যে সংগঠন, এই সংগঠন আর রাষ্ট্রের মধ্যে যে এই যে একটা ভাগ আছে, এই ভাগটা তাকে বুঝতে হবে যে দুইটা আসলে জিনিসটা আলাদা। রাষ্ট্র হচ্ছে কি, রাষ্ট্রের হচ্ছে জনগণ সকলে রাষ্ট্রের চোখে সমান, জনগণ সকলেই রাষ্ট্রের চোখে সমান হইতে হবে, সাংবিধানিকভাবে এটাই নিয়ম। কারণ রাষ্ট্র চলে জনগণের পয়সায় বা জনগণের ট্যাক্সের টাকায়, কোনো দলের টাকায় না। কিন্তু একটা দল চলে দলের টাকায়, দলের লোকদের টাকায়, দলের লোকদের চাঁদা দিয়ে। তারা এই দলকে টাকাই দেয় এই কারণে যে দলের লোকদের যেন কল্যাণ হয়, দলের কি বলে যে দলের যেন কল্যাণ হয়, সংগঠনের যেন কাজ হয়। তো এই জন্য এটা দলের জন্য এটা সীমাবদ্ধ। এখন যদি টাকা দিবে শিবিরের ছেলেরা, এয়ানত দিবে শিবিরের ছেলেরা, আর সুযোগ সুবিধা পাবে জনগণ, এইটা তো হইতে পারে না। এটা যদি হয় তাহলে তো এটা তো শিবিরের ধরেন 10 জন লোক অনুদান দেবে, ইয়ানত দিবে, তাদের টাকা দিয়ে কি আপনি 10 কোটি লোককে ভরণ পোষণ করতে পারবেন? পারবেন না। কোনো সুবিধা কি দিতে পারবেন? পারবেন না। আপনাকে যেটা করতে হবে, সংগঠনের ভেতরকার লোকদেরকে আপনার পরিপালনের জন্য, সংগঠনের ভেতরের লোকদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, তাদের নৈতিক মান উন্নয়নের জন্য, তাদের ক্যারিয়ার উন্নয়নের জন্য আপনি আপনার মতো করে একটা ব্যবস্থা করবেন। এবং এটা আপনার সংগঠনভুক্ত যারা, তারাই আপনাকে টাকা দিচ্ছে এবং আপনি তাদের কাছে দায়বদ্ধ। যারা টাকা দিচ্ছে তারা কি জনগণ? হ্যাঁ জনগণ, কিন্তু তারা দিচ্ছে তারা যখন সংগঠনের ভুক্ত হচ্ছে তখন তারা সংগঠনের অন্তর্ভুক্ত জনগণ। কিন্তু আওয়ামী লীগের যে উদাহরণটা দিয়েছে, আমি দেখলাম যে তার এটা আসলে একেবারে ননসেন্স একটা উদাহরণ হয়েছে। কারণ হলো যে আওয়ামী লীগ যেটা করে বা বিএনপি যেটা করছে সেটা হচ্ছে রাষ্ট্রের সম্পদ সে তার দলীয় কাজে ব্যবহার করছে, দলীয় লোকদেরকে পৃষ্ঠপোষকতায় ব্যবহার করছে। এইটাই হচ্ছে মূল ফ্যাক্ট। আপনি রাষ্ট্রের সুযোগ সুবিধাগুলো অবশ্যই সকলের জন্য সমান থাকতে হবে, সাংবিধানিকভাবে এটাই নিয়ম। সেইখানে আপনি কি দেখেছেন এখনো পর্যন্ত যে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের মানে দায়িত্ব কিংবা মালিকানা জামাত শিবির পেয়েছে? এই প্রথম জামাত শিবির এমপি হয়েছে। সেই জায়গায় যেখানে এমপি হয়েছে সেইখানে আপনি গিয়ে দেখেন যে এমপিরা যে অনুদানগুলো দিচ্ছে,
সেগুলো কি শিবিরের মধ্যে দিচ্ছে, জামাতের মধ্যে দিচ্ছে? শুধু জামাত শিবিরের মধ্যে দিচ্ছে তা নয়, তারা আসলে সেখানে জনগণকেই দিচ্ছে। এবং শুধু তাদেরটা নয়, এটা আপনারা শুকরিয়া আদায় করেন যে জামাত শিবিরের টাকা সাধারণ মানুষের জন্য খরচ করা হয়। জামাত শিবিরের ছেলেরা নিজেদের ভাইদেরকে যেমন রক্ত দিয়ে বাঁচায়, তেমনি অন্য শুভাকাঙ্ক্ষীদেরকেও তারা রক্ত দিয়ে থাকে। আর মানে এই নয় যে যাকে তাকে তারা রক্ত দিতে যাবে বা দিতে বাধ্য, এটা দিচ্ছে তারা সমাজ কল্যাণ জনকল্যাণ হিসেবে দেয়। কিন্তু নিজেদের ভাইদের, দিনী ভাইদের জন্য তাদের যে পেরেশানি, যে ভালোবাসা, যে আবেগ, যে ধরনের মায়া মহব্বত থাকবে, একই মায়া মহব্বত আপনি অন্য সংগঠনের জন্য যদি দেখাইতে যান, তাহলে দেউলিয়া হয়ে যাবে সংগঠন। এটা পসিবল না। আপনার বাপ যদি সারা দেশের মানুষের ইয়ে নেয়, দায় দায়িত্ব নেয়, সেটা সে পারবে না। কারণ আপনার বাবার জন্য আপনার পরিবারটাকেই, তার পরিবারটাকেই বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। জামাত শিবিরের জন্য জামাত শিবিরের সংগঠনটাকেই দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। যদি এই সংগঠন থেকে রাষ্ট্রের মতোই, হ্যাঁ আপনি যেটা বলেছেন যে রাষ্ট্রের মতো, রাষ্ট্র যেমন ট্যাক্স নেয় জনগণের কাছ থেকে, সেখানে কি জামাতের ট্যাক্স নিচ্ছে না? শিবিরের ছেলেদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে না? আওয়ামী লীগের লোকদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে না? নিচ্ছে তো। সকল দলের জনগণের সঙ্গে কাছ থেকে সে ট্যাক্স নেয়, কিন্তু সেই ট্যাক্সের টাকায় সে চাকরি দিচ্ছে কাকে? নিজের দলের লোককে, শুধু বিএনপিকে। এইটা হচ্ছে অন্যায়। কিন্তু জামাত শিবির যেটা করছে, যেমন তারা দলীয় যে ফান্ড আছে, সেই ফান্ড তারা নিজেদের লোকদের থেকে কালেকশন করে, রাইজ করে। সেই ফান্ডটা সে যেভাবে কালেকশন করছে সেভাবে, যেমন যদি বন্যার্থদের জন্য সে কালেকশন করে থাকে, তাহলে বন্যার্থ যে কেউ হতে পারে, সেটা সাংগঠনিক লোক হতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু যদি হয় যে সংগঠন পরিচালনার জন্য যে প্রতি মাসে যেই ইয়ানতটা সংগঠনের লোকেরা দিয়ে থাকে, সেইটার দিয়ে যদি কিছু করা হয়, সেইটা অবশ্যই তার সংগঠনকেই প্রায়োরিটি দিয়ে, সংগঠনের লোকদেরকেই প্রায়োরিটি দিয়ে করতে হবে। তো বিনিয়ামিন মোল্লা একদিকে বললেন যে চাকরি পেতে হলে জামাত শিবিরের লোকদেরকেই দেওয়া হয়, বাইরে দেওয়া হয় না। বরং জামাত শিবিরের অনেকেই, এই দুই দিন আগে দেখলাম একটা পোস্ট আসছে, একজন লোক জামাতে শিবির করার পরও চাকরি না পাওয়ায় সে এখন অন্য দলে যোগ দিয়েছে, এরকম একটা খবর দেখলাম। তো দেখেন, এটাও আছে। অর্থাৎ যে সংগঠন করে তার আসলে দাবি থাকে যে সংগঠন তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। রাজনৈতিক দলগুলোর কাছে এটা আসলে একটা সাধারণ প্রত্যাশা। যদিও ইসলামী আন্দোলন যারা করেন তারা এই ধরনের কোনো প্রত্যাশা মানে রাখা উচিত নয়, কিন্তু তারপরেও হয় কি যে আসলে তো জীবনে চলাচল করতে হয়, চলতে হয়, হাত খরচ লাগে, পারিবারিক খরচ লাগে, অর্থনৈতিক একটা স্বাবলম্বী বা সচ্ছলতা আসতে হয়। তো সেই ক্ষেত্রে তারাও দলের কাছে এটা প্রত্যাশা করতে পারেন, কিন্তু এই প্রত্যাশা করার রাইট তাদের আছে। এবং সংগঠনও চেষ্টা করে সংগঠনভুক্ত লোকদেরকে যেন, তারা যেহেতু এই সংগঠনের জন্য ক্যারিয়ার স্যাক্রিফাইস করেন, এই সংগঠনের জন্য মামলা খাটেন, এই সংগঠনের জন্য তারা জীবন দিতে প্রস্তুত থাকেন। অতএব সংগঠনের কোনো কাজে, সংগঠনের অর্থায়নের কোনো প্রতিষ্ঠানে অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দেওয়াটা অন্যায় নয়। যদি রাষ্ট্রের অর্থায়নে কিছু হয়ে থাকে, জনগণের অর্থায়নে কিছু হয়ে থাকে, যদি রাষ্ট্রের ট্যাক্সের টাকায় কিছু হয়ে থাকে, সেইটার ভাগ সকলের, জনগণের সমান। এবং সেইখানে যদি জামাত কোনো অন্যায় করে, সেইটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি যেটা বললেন যে জামাত তাদের নিজেদের টাকা কেন অন্যের পেছনে খরচ করে না, নিজেদের সুযোগ সুবিধাগুলো যেগুলো তারা তাদের সংগঠনের লোকদের জন্য করছে, সেগুলো কেন অন্যদেরকে দেবে না, এই ধরনের প্রশ্ন করা অবান্তর। আপনি আপনার সংগঠনের, আপনার বাপের টাকা আমাকে দিবেন না তো। একটা সমিতিও ধরেন না, আপনি যদি সমিতি করেন, যেমন ধরেন অমুক বণিক সমিতি, তমুক বণিক সমিতি, বাস মালিক সমিতির যে টাকা তারা কালেকশন করে, বাস মালিকের যে অনুদানটা হয়, সেটা দিয়ে কি তারা ওই রিক্সা শ্রমিকদেরকে প্রতিপালন করবে, নাকি তাদেরকে সুযোগ সুবিধা দিবে? আপনি রিপোর্টার্স ইউনিটির কথা ভাবেন, রিপোর্টার্স ইউনিটিতে গেলে দেখবেন যে তাদের যে সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেটা তারা তাদের জন্য করেছে। প্রেস ক্লাবের জন্য করেছে। ওইখানে তো আপনি গণমানুষকে পাবেন না। প্রত্যেকের নিজস্ব আলাদা অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশনের জন্য আলাদা ইনকাম আছে, ইনকাম সোর্স আছে, সেই অনুযায়ী তারা খরচ করে। আর রাষ্ট্র হচ্ছে সকলের জন্য। রাষ্ট্রের অর্থায়নে ট্যাক্সের টাকা যা কিছু হবে, রাষ্ট্রের চাকরি, মানে অর্থাৎ সরকারি চাকরি, এটা সকলের প্রাপ্য। এবং এইটা কোনো দল ভেদে, এটা মানে দল বিবেচনা করে দেওয়া যাবে না, এইটা অন্যায়। সেই অন্যায় নিয়ে কথা না বলে জামাত নিজেদের অর্থায়নে, শিবির তাদের অর্থায়নে নিজেদের ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে, সেই টাকা দিয়ে নিজেদের ছেলেদের কল্যাণের কিছু যদি করে, সেটা নিয়ে আপনার বিতর্ক করার কোনো অধিকার নাই। বরং এই নিজেদের অর্থায়নে নিজেদের দলের লোকদের জন্য যেমন খরচ করেন, তেমনি আবার বাইরের লোকদের জন্য যে খরচ করেন, এইটার জন্য কৃতজ্ঞতা আদায় করা উচিত। বিশেষ করে এই যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে দেখছেন যে শত শত কোটি টাকা তারা খরচ করছে।
এবং তাদের ভাইদের কাছ থেকে, ডোনারদের কাছ থেকে কালেকশন করে তারা সকল শিক্ষার্থীদের জন্য করছেন। এই যে জব ফেয়ার করেছেন, সকল শিক্ষার্থীদের জন্য করেছেন। এখানে জামাত শিবিরের লোকদেরকে বেছে বেছে নেওয়া হয়েছে, এটা ডাহা মিথ্যা কথা। যদি কেউ প্রমাণ করতে পারে, আমি তার সাথে 10 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম। কেউ প্রমাণ করতে পারবে না, কারণ জামাত শিবিরের বরং এইটা করে না বলে অনেক জামাত শিবিরের ছেলেরা তাদের উপর একটু ক্ষিপ্ত হয়, মনক্ষুণ্ণ হয়। কিন্তু এটাই সংগঠনের নিয়ম, যেই সুযোগ সুবিধাগুলো সকলের জন্য, সেই সুযোগ সুবিধাগুলো দলীয়ভাবে এরা কখনোই প্রয়োগ করে না এবং এটাকে এরা জায়েজও মনে করে না। তো বিনামিন মোল্লা মিয়া গোলাম পরোয়ারের ভাগ্নি জামাই হয়ে কোনো কারণে মনক্ষুণ্ণ হয়ে যদি জামাত শিবিরের বিরুদ্ধে এইভাবে অপবাদ অপপ্রচার করতে থাকে, তাহলে আসলে সেটা হবে জাস্ট ব্যক্তিগত বিদ্বেষ, এছাড়া আর কিছু না। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে একজন উদ্যোক্তাকে তারা 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত অনুদান দেবেন। এটা কিন্তু সরকারি কোষাগার থেকে দেয়া হবে, সরকারের রাজস্ব থেকে দেয়া হবে, এটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকা থেকে দেয়া হবে। তো এই যে মানে জনগণের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে আপনি যখন কাউকে দিচ্ছেন, সে যেন অবশ্যই জনসাধারণ হয়, দলীয় লোক নয়। দলীয় লোকও যে জনগণ ঠিকই আছে, শুধু দলীয় বিবেচনায় যদি আপনি দেন, আপনি সেইটা হচ্ছে অন্যায়। আমি জানি যে এই অন্যায়ের বিরুদ্ধে বিনিয়ামিন মোল্লারা কোনো কথা বলতে পারবে না, সেই সাহসও তাদের নেই। তাহলে তাদের আসলে আখের গুছাইতে হবে, তাহলে তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে তাদেরকে কর্নার করে ফেলা হবে। সে যেহেতু জামাত পরিবারের সঙ্গে তার সংশ্লিষ্টতা, তার বাপ মা বা এখন শ্বশুর শাশুড়ির দিক থেকে সকলে জামাত শিবির করেন, সো তাকে এখন জামাত শিবির নন এটা বোঝাবার জন্য এই ধরনের অনেক কিছু, মানে অনেক ধরনের মিথ্যা অপবাদ জামাত শিবিরের বিরুদ্ধে বলে তাকে আসলে দলে একটা জায়গা তৈরি করে নিতে হচ্ছে। তো এই নিজের স্বার্থে একটা মজলুম সংগঠন বা শহীদি সংগঠন বা ইসলামী সংগঠন বা কোনো কিছুই না, ধরেন একটা ভিন্ন সংগঠনের বিরুদ্ধে আপনি এরকম বিষোদ্গার করবেন, তাহলে সেটা আসলে আপনার সাথে আর রাশেদ খানের সাথে পার্থক্য থাকলো না। এবার আসি একটা মামলার ব্যাপারে, সেটি হচ্ছে যে একই পরিবারের 4 জনকে আগে আমরা নিউজ দেখতাম গলা কেটে হত্যা, আর এখন আমরা মামলায় যে তদন্ত করে যে রিপোর্ট আসছে সেখানে দেখছি যে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। তো এই যে যে তদন্তে যা আসলো, তদন্তের এই রিপোর্টটাকে নিয়ে অনেকে এখন সন্দেহ পোষণ করছেন। তদন্ত প্রতিবেদন নিয়ে নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, কারণ কয়েকটা প্রশ্ন। একটা হচ্ছে তদন্ত অফিসার, মানে যিনি তদন্ত করতে গিয়েছিলেন, যিনি পুলিশ কর্মকর্তা বাড়িতে গিয়েছিলেন, যে গায়ে তার যে পোশাকটা ছিল, ঠিক আসামির গায়ে আবার ঠিক একই ড্রেস কিভাবে আসলো, এরকম একটা ছবি আমরা দেখলাম। তারপর সিদ্ধার্থের গায়ে সেই পোশাকটা কেন, তারপরে আবার যখন লাশ উদ্ধার করা হয়েছে সেখানে প্রচুর রক্ত পাওয়া গেছে, রক্তের ছড়াছড়ি ছিল, ব্লাড ফ্লাশিং করা ছিল, তারপরে বিবস্ত্র ছিল। তো এই জিনিসগুলো আসলে তদন্তে আসেনি। তদন্তে দেখা গেছে খুব সাদামাটা একটা ব্যাপার, ছাদের উপরে তারা ইয়াবা খাচ্ছিল, তো সেটাতে বাধা দেওয়া, মাস্টার সাহেব তাকে বাধা দিয়েছেন। তো মাস্টার সাহেব বাধা দেওয়ার পরে তাকে প্রথমে গলা পেঁচিয়ে হত্যা করা হয়, এরপরে মাস্টার সাহেবের ওয়াইফ গেছেন, তাকে হত্যা করা হয়, তারপর তার সন্তান গেছেন। মানে ব্যাপারটা একেবারেই কেমন যেন একটু মানে হাসির মতো লাগতেছে, যে একজন একজন করে মরতেছে, যাচ্ছে আর মরতেছে, আর ওর ওই গামছা পেঁচাই নাকি হত্যা করেছে। তাহলে রক্ত আসলো কোত্থেকে যদি শ্বাসরোধ করে হত্যা করা হয়? এরপরে একজন বাসায় ঢুকে তারা আবার কি বলে খেজুর খাইছে, এরপরে গোসল করছে। মানে পুরো রিপোর্টটাকেই কেমন যেন প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। তো এই ঘটনাটাতে আসলে অন্য কিছু আড়াল করার মতো কোনো ব্যাপার আছে কিনা, এটা আমাদের কাছে সন্দেহ লাগছে। কারণ এই ঘটনায় যারা মারা গেছে এবং যারা মারছে তাদেরকে আসলে একটা বিশেষ গ্রুপের সদস্য বলে মনে হয়, যাদের ব্যাপারে আমরা দেখছি যে তারা এই ধরনের রোমহর্ষক হত্যাকাণ্ডগুলো বেশি ঘটাচ্ছেন। এবং ঠিক সেম টাইপের ঘটনাগুলো আমরা দেখলাম যে আলিফ হত্যার মানে একজন অ্যাডভোকেটকে, যে সাইফুল ইসলামকে যে হত্যা করা হলো, তো সেখানে যে একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো, এই ধরনের হত্যা। তারপরে আরও কিছু ঘটনা আমরা দেখেছি পরপর, যে রোমহর্ষক যে ঘটনাগুলো ঘটায় সেগুলো বাংলাদেশের একটা বিশেষ গোষ্ঠী ঘটায়, যাদের সাথে অনেকেরই ধারণা যে ইসকনের সঙ্গে জড়িত। তো এই ধরনের কোনো জড়িত ব্যক্তিকে বা এর সাথে আরও বড় কোনো ঘটনা জড়িত আছে কিনা, সেই রহস্যকে চাপা দেওয়ার জন্য এই ধরনের কোনো
ইয়ে বের হলো কিনা তদন্ত রিপোর্ট, এটা আসলে এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা দেখলাম যে সোশ্যাল সাইটে এটা নিয়ে মোটামুটি বেশ কিছু প্রশ্ন অ্যারাইজ হয়েছে। তো বাংলাদেশে তো এগুলো হয়। এরপরে আমরা দেখলাম যে রামিসা হত্যার অনেকে প্রশ্ন করছেন যে রামিসা হত্যার তো 1 মাসের মধ্যে যেহেতু বিচার হওয়ার কথা, আসলে কি 1 মাস কি 1 মাস, এখন মানুষের প্রশ্ন 1 মাস কত মাসে শেষ হয়? প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন 1 মাসের মধ্যে হবে, কিন্তু আসলে কয়েক মাস চলে গেল, এখন আমরা 1 মাসের সে সময়সীমা দেখছি না পার হচ্ছে বা তার কোনো বিচার ফয়সালা হচ্ছে। নতুন নতুন তথ্য আসছে, মানে ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার বা খুনিরা বেঁচে যাওয়ার কোনো রাস্তা খুঁজছে বা অন্য কাউকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে একই পাশাপাশি আরেকটা ঘটনা দেখবেন যে নিজের পিতাকে কুপিয়ে হত্যার পর 2 ছেলে তারা নিজের আইন হাতে তুলে নিয়ে হত্যাকারীকে আবার কুপিয়ে হত্যা করেছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, আইনের বাতাবরণে থেকে, আইনের আড়ালে থেকে, আইনকে হাতে রেখে মানে কাজে লাগিয়ে আইনকে যদি এইভাবে মিসলিড করা হয়, বিভিন্নভাবে যদি মিসইউজ করা হয়, তাহলে জনগণ যেটা করে সেটা হলো যে তারা অনাস্থা তৈরি হয়ে যায় আইন বিচার সালিশের প্রতি। তারা তখন সেই অনাস্থা থেকে এমন ঘটনা ঘটিয়ে ফেলে যেটা আসলে মানে দেশে একটা অরাজকতার তৈরি হয়। প্রত্যেকেই যদি চিন্তা করে, এখন প্রত্যেকে না, যদি অন্তত ভিকটিম যে যদি চিন্তা করে যে না আমি কোথাও কোনো সুবিচার পাবো না, তাহলে আইন আমাকে হাতে তুলে নিতে হবে। মানুষ তো মানুষ, মানুষ তার যখন দেখবে তার বাবা তার সামনে খুন হয়ে গেছে অসহায়ভাবে, তার সন্তান খুন হয়ে গেছে, তার মেয়ে ধর্ষিত হয়েছে, তার বোন ধর্ষিত হয়েছে, স্বাভাবিকভাবে মানুষ ক্ষোভ থেকে যখন বিচার পায় না তখন ক্ষোভটা বেড়ে যায়। বেড়ে গেলে সে কি করে, আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়। যে যত অল্প হোক, শক্তি থাকুক বা না থাকুক, যতই দুর্বল হোক, মানে দেয়ালে পিঠ থেকে গেলে যে দুর্বল সেও রুখে দাঁড়ায়, শেষ পর্যন্ত তাকে রুখে দাঁড়াতে হয়, আইন হাতে তুলে নিতে সে বাধ্য হয়। আজ না হোক কাল, কাল না হোক পরশু, সে একটা না একটা সময় হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, মানুষ হত্যার প্রতিশোধ আসলে সাধারণত কখনো ভুলে যায় না। যদি তার নিকটতম জন কেউ যদি মারা যায় বা খুনের শিকার হয়, তাহলে আসলে সে কখনো এটা ভুলে যায় না। সে কোনো না কোনো দিন এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে অ্যাটেম্প্ট নেয়। তো যখন আইন হাতে তুলে নেয় তখন সবাই তাকে বলে যে আইন হাতে তুলে নিলেন কেন, আইন হাতে তুলে নেওয়া ঠিক হয় না। কিন্তু আইন যে নিজের কাজটা নিজে করছে না, এই প্রশ্নটা আগে তুলতে হবে। একদিকে আমাদের যেমন আইনের প্রতি শ্রদ্ধা তৈরি করতে হবে, তেমনি আইনকে আইনের জায়গায় থেকে তার শ্রদ্ধার মতো কাজগুলো করতে হবে। তো আমরা যখনই এই ধরনের কোনো বিচার ফয়সালার কথা দেখি, আইনের শাসনের কথা আসে, তখনই আমরা দেখি যে এই বিচারগুলোকে আসলে মিসলিড করা হয়। আমরা আরও বেশ কিছু আলোচিত হত্যাকাণ্ডের ব্যাপারেও দেখেছি যে আসলে সেগুলোর বিচার সাগররুনির এখনো বিচার হয় নাই, হত্যাকারীকে পাওয়া যায় নাই। নুসরাত হত্যায় আমরা দেখলাম যে এক ধরনের রায় দেওয়া হয়েছে, যে রায় আবার চ্যালেঞ্জ করার মতো একটা রায় হয়েছে, আপিল হতে বাধ্য হয়েছে। তো এই যে এইভাবে করে যদি মানুষকে আসলে সুবিচার থেকে বারে বারে বঞ্চিত করা হয়, আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, এখন যদি বিএনপির আমলেও আমাদেরকে এটাই দেখতে হয়, তাহলে তো আবার সেই পাশাপাশি যখন আমরা দেখছি যে কেউ বিচার আইন হাতে তুলে নিচ্ছে, হত্যার প্রতিশোধ নিজেরাই নিয়ে নিচ্ছে, তখন আমাদেরকে মোটামুটি আর কোনো সভ্য সমাজের মানুষ আসলে ভাবা যায় না। মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে আর কোনো আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার সুযোগ নেই, আমাদেরকে সেই এখন আবার অন্ধকার যুগে চলে যেতে হচ্ছে। যে মধ্যযুগের কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে হ্যাঁ এখন তার মধ্যযুগ না, কিন্তু আমরা তো দেখছি সেই মধ্যযুগের দিক চেয়েও খারাপ অবস্থায় ফিরে যাচ্ছে বাংলাদেশের আইন প্রশাসন। প্রতিনিয়ত চাঁদাবাজি হচ্ছে, প্রতিনিয়ত চাঁদাবাজির জন্য মানুষের উপর হামলা হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। এই বিচারের বিচার প্রার্থীরা কোথায় যাবে? এই বিচার প্রার্থীরা ধরেন পুরান ঢাকার ব্যবসায়ীদের উপর বারবার হামলা হচ্ছে, তাদের কাছে চাঁদা নেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে 50,000, 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ বিভিন্ন অ্যামাউন্টে চাঁদা দাবি করা হচ্ছে। তো তারা যদি, এই ব্যবসায়ীরা ধরেন পুরান ঢাকার ব্যবসায়ীরা যদি সমিতি যদি মিলেমিশে তারা যদি নিজেরাই গুন্ডাপালা শুরু করে, কোথায় যাবেন আপনারা? তারা যদি তাদের টাকা দিয়ে অস্ত্র কিনে, অবৈধ অস্ত্রের তো অভাব নেই, অস্ত্র কিনে তারা যদি 50 জনের একটা টিমকে, ঠিক আছে তোদেরকে প্রত্যেক মাসে আমরা এক একজনের বেতন দিবে 1 লাখ টাকা করে, তোরা শুধু আমাদেরকে যারা চাঁদা নিতে আসে তাদের উপরে তোরা হিট করবি, তো দেখা যাবে কি একদল আরেক দলকে হিট করা শুরু করছে, সন্ত্রাস দিয়ে সন্ত্রাস দমন। যদি আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে, ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, চাঁদাবাজদেরকে শায়েস্তা করতে বাধ্য হয়, এটা নিশ্চিত থাকেন যে বাংলাদেশে এরকম একটা গ্রুপ আসবে যারা নিজেদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিজেরা করবেন।
এবং আমি মনে করি প্রত্যেকটা সংগঠন, রাজনৈতিক দল তাদের দলের লোকদেরকে নিজেরা নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করুক, রাষ্ট্র আইন করে সেটার বৈধতা দিয়ে দিক। কারণ এইভাবে করে মানে সরকারি দল যেই আসবে সেই সব সময় অন্যের উপর খবরদারি করবে, মাতব্বরি করবে, তাকে মারপিট করবে, তার কাছ থেকে জোর করে চাঁদা নেবে, তাকে চুপ থাকতে বাধ্য করবে, এইটা আর হতে পারে না। প্রত্যেকটা দলেরই এখন তাদের নিজেদের রক্ষা কবচ তৈরি করা দরকার এবং মানে স্পেশাল সিকিউরিটি বাহিনী তৈরি করা দরকার। আর নয়তো রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে। আমরা দেখছি চরমভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে নাগরিকের নিরাপত্তা বিধান করতে। এই সরকারের এই কমিটমেন্টটা আসতে হবে, হয় তারা নাগরিকের জীবনের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে, আর তা না হলে নাগরিককে তাদের জানমাল হেফাজতের দায় দায়িত্ব দিয়ে দিতে হবে এবং আইন করে তারা নিজেরাই নিজেদের জীবন রক্ষা করবে, জানমাল রক্ষা করবে, সেই ব্যবস্থা তারা নিজেরা করবে। এটা অসম্ভব কিছু না। বাংলাদেশে মুষ্টিমেয় লোক সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত, মুষ্টিমেয় লোক চাঁদাবাজির সাথে জড়িত। যে কজন চাঁদাবাজি করে, জনগণ যদি একবার শুধু নিজের আইন হাতে তুলে নেয়, একবার ক্ষিপ্ত হয়ে যদি তারা নিজেদের ব্যবস্থা, সুরক্ষার ব্যবস্থা নিজেরা করে, তাহলে ওই সন্ত্রাসীরা যে কয়টা জিনিসপত্র হাতে নিয়ে আসে, এর চেয়ে অনেক বেশি জিনিস এই ব্যবসায়ীরা বা এই জনগোষ্ঠী নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করে। শুধু বাঁশের লাঠি দিয়েও কিন্তু চাঁদাবাজদেরকে প্রতিদিন আপনারা দেখবেন যে চাঁদা তুলতে গেছে 7জন 8জন করে শেষ। এখন সেই দিন যদি আপনারা দেখতে না চান, এই সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই জায়গায় আসতে হবে। আর যদি আপনারা এই দিনটা দেখতে চান, তাহলে আপনারা বসে থাকেন, এই আইনি ব্যবস্থা নিয়ে আপনারা যেভাবে দেশ চালাচ্ছেন, চাঁদাবাজদের উপর মানুষ ক্ষিপ্ত হয়ে শেষ পর্যন্ত কিন্তু তারা নিজেদের আইন, নিজেদের সুরক্ষার জন্য যা যা করা লাগে সেটা তারা করতে বাধ্য হবে। সরকারকে এখনো সময় দেওয়া হচ্ছে যেন তারা অবিলম্বে চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তা না হলে আসলে মানুষ তার নিজের সুরক্ষার ব্যবস্থা নিজেরাই করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।